গুড মর্নিং সবাইকে। আমরা সেদিন পিলিং এর কিছু রেখে গেছিলাম লেকচারটা, সেটা আজকে রেস্টটা শেষ করব। তো তোমাদের সাথে একটা স্ক্রিন শেয়ার করেছি, হোপফুলি সবাই দেখতে পাচ্ছ। আমরা এটা গত চ্যাপ্টার ক্লাস নাম কি স্যার? অ্যাভারশন এন্ড পিলিং 15 পর্যন্ত পড়েছিলাম, আজকে 16 থেকে শুরু করব। ওকে, দেখো, গতকাল পিলিংই পড়ছিলাম, বলতে অ্যাভারশন বা ঘর্ষণের ফলে যে ড্যামেজগুলি হয় ফেব্রিকের এবং সেগুলোকে কিভাবে অ্যাসেস করতে হয় সেটা জেনেছি। আজকে যেটা জানবো সেটারই একটা ফলাফল বা রেজাল্ট হিসেবে পিলিং টেস্ট আমরা ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে করে থাকি। অ্যাবারশন টেস্ট অনেকেই বলে না বা করে না, কিন্তু পিলিং টেস্ট সবাই করে থাকে। তো যদিও পিলিং এবং অ্যাবারশনটার ভিতরে লিটল বিট ডিফারেন্স। সো চলো আমরা একটু দেখে দিই ফ্যাক্টরস রেসপন্সিবল ফর পিলিং। পিলিং বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা প্রথমের দিকে পড়েছি। মানে হচ্ছে ফাইবার সারফেসে যখন ঘর্ষণের ফলে ছোট 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 প্রজেক্টিং ফাইবার সৃষ্টি হবে, বলতে গুটি সৃষ্টি হবে ফাইবারের, এরকম অনেক সময় হয় না, আমরা সোয়েটার পরি শীতকালে বা মোটা যে কাপড়গুলো পরি সেগুলোতে এরকম গুটি গুটি সৃষ্টি হয়। তো সেই এটাকে আমরা বলতেছি পিলিং। এটা সাধারণত ঘর্ষণের কারণে হতে পারে, সেটা মেকানিক্যাল হতে পারে, সেটা আমাদের বডির সাথে হতে পারে, বাইরের বস্তুর সাথে হতে পারে। আমরা অনেক প্রকার ঘর্ষণ পড়েছিলাম, যে সেটা ব্যান্ডিং হতে পারে, সেটা সরাসরি ফ্রিকশন হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো। তো আজকে সেটার আহ, কিছু ফ্যাক্টর সম্পর্কে জানবো এবং পরে টেস্ট সম্পর্কে জানবো। তো পিলিং হবে কি হবে না, বা কি আমার ফেব্রিক সারফেসে এ ধরনের ছোট ফাইবারের বল সৃষ্টি হবে কি হবে না, সেটা ডিপেন্ড করছে কতগুলো ক্রাইটেরিয়ার উপরে। আমরা যদি বলি, ফার্স্ট অফ অল ফাইবার ক্যারেক্টারিস্টিক্স, যে কি ধরনের ফাইবার বলা হচ্ছে, যে ফাইবার মরফোলজিক্যাল স্ট্রাকচার, fibers with smooth cylindrical shape and circular cross section having greater tendency to peeling। যে যেটা সাধারণত সিলিন্ডারিক্যাল শেপ, সেটার প্রিল হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ সেটা যদি বাইরে থেকে থাকে বা বাইরের দিকে থাকে ক্রস সেকশন, সেই ক্ষেত্রে ঘর্ষণটা বেশি হতে পারে। কিন্তু যখন ফেব্রিক সারফেস ক্লিন থাকবে এবং সেটা ভিতরের দিকে থাকবে, তখন সেই ক্ষেত্রে কম হওয়ার কথা। স্মুথ সারফেসের ক্ষেত্রে সাধারণত আমরা পিলিংটার টেন্ডেন্সিটা কম হয়ে থাকে, কিন্তু যদি সেটা বাইরের দিকে থাকে সেই ক্ষেত্রে টেন্ডেন্সিটা বেশি হয়ে থাকে। কেমিক্যাল স্ট্রাকচার বলা হচ্ছে সিনথেটিক ফাইবার। দেখো, প্রথম বাক্যটা নিয়ে একটু কনফিউশন সৃষ্টি হতে পারে, যে ফাইবার স্মুথ সিলিন্ডারিক্যাল শেপ এন্ড সার্কুলার ক্রস সেকশন হ্যাভ গ্রেটার টেন্ডেন্সি টু পিলিং। কখন? যখন যদি এটা আউটার সারফেসে থাকে বা যখন কোনো কিছুর সাথে মিক্সিং করা হবে কোনো তখন কিন্তু কিন্তু আমরা জানি যে ঘর্ষণটা কখন হবে, যখন দুটো সারফেস রাফ হবে প্রচুর পরিমাণে, সেই ক্ষেত্রে কিন্তু ঘর্ষণটার সৃষ্টি হয়ে থাকে। কেমিক্যাল স্ট্রাকচার বলা হচ্ছে যে সিনথেটিক ফাইবারস আর মোর সাসপেক্টেবল টু পিলিং দেন ন্যাচারাল ফাইবার। যেগুলো আমরা ম্যানমেড ফাইবার, সেগুলোতে সাধারণত পিলিংটা বেশি হয়। হাইড্রোফোবিক ফাইবার জেনারেলি প্রডিউস পিলিং অ্যান্ড ন্যাচারাল ল অ্যাভারশন। কেন? দেখো, আসলে আমরা তো জানি যে ন্যাচারাল সিনথেটিক ফাইবার গুলো তো আমরাই তৈরি করি, তার সারফেসটাও তো স্মুথ, তাই না? তাহলে এটাতে ঘর্ষণটা হবে কেন? কিন্তু কথা হচ্ছে যখন আমরা হাইড্রোফোবিক, এটা কিন্তু হাইড্রোফোবিক লাইক ফাইবার, তো হাইড্রোফোবিক ফাইবারের ক্ষেত্রে ময়েশ্চার রিগেইন কম, যার কারণে সেখানে ঘর্ষণটা কিন্তু বেশি হয়। বা আর যেটাতে মনে করো একটা শুকনো বস্তু আর একটা ভেজা বস্তু, দুটোর ভিতরে যদি তুমি ঘর্ষণ করো, দুটো শুকনো বাস দুটো ভেজা বাস, তাহলে কি হবে, যে শুকনো বাসটাতে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ভেজাটাতে স্লাইডিং বা অন্য কোনো ভাবে চলে যাবে। তো বিষয়টা সেরকমই। ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে তারা কিন্তু হাইড্রোফিলিক, যার কারণে স্যার সেক্ষেত্রে ভেজাটাতে স্যার ঘর্ষণা স্যার ওইভাবে হবে না স্যার। হ্যাঁ, সেটাই বলা হচ্ছে, যে যেহেতু এখানে হাইড্রোফোবিক নেচারটা কাজ করছে, মানে পানির অ্যাবজর্পশন বা এই ক্ষমতাটা, সো হাইড্রোফোবিক ফাইবারের ক্ষেত্রে ঘর্ষণটা বেশি হয়ে থাকে, যদিও হাইড্রোফোবিক ফাইবারের সারফেসটা ক্লিন তারপরেও। ওকে, ফাইবার স্ট্রাকচার বলা হচ্ছে টেন্ডেন্সি টু পিলিং ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ দ্য ক্রিস্টালাইনিটি। কি করছে, যে ক্রিস্টালাইনিটি বাড়ার সাথে সাথে আমাদের পিলিংটা বেড়ে যাচ্ছে। অ্যান্ড ওরিয়েন্টেশন দেয়ার চেইন মলিকুলস অফ দ্য ফাইবার। ফাইবার লেন্থ, শর্ট স্ট্যাপল ফাইবার, যদি আমার শর্ট স্ট্যাপল ফাইবারটা বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে পিলিংটা বেশি হবে, কারণ ছোট ছোট ফাইবার গুলো ইয়ান সারফেসে প্রজেক্টিং ভাবে থাকবে। হুম, এবং সেই ক্ষেত্রে ঘর্ষণটা বেশি হবে। দেন দ্য নাম্বার অফ বাইন্ডিংস উইল বি লেস ডিউরিং দ্য স্পিনিং into the yarn, hence it will be less found in the yarn. Okay, fiber fineness, the fiber gives less resistance to distortion of the hand's tendency to peel। তো বলা হচ্ছে যে ফাইনার ফাইবারের ক্ষেত্রে সাধারণত আমাদের ইয়েটা কম হয়ে থাকে, কি বলবো, যে ঘর্ষণটা কম হয়ে থাকে, অর্থাৎ সারফেস এরিয়া যত বেশি হবে
ঘর্ষণটা তত বেশি হচ্ছে। তো এই কতগুলো ফ্যাক্টর যেগুলো পিলিং এর সাথে রিলেটেড বা পিলিং কে প্রভাবিত করছে। ওকে, আরো কিছু ফ্যাক্টরস রয়েছে, স্ট্রেংথ রয়েছে, এক্সটেন্সিবিলিটি রয়েছে। যেমন স্ট্রেংথ এর ক্ষেত্রে হায়ার স্ট্রেংথ টু দ্য ফাইবার, গ্রেটার স্কোপ অফ দ্য পিলিং, and higher extensibility of the fiber, less tendency to peeling. Extensibility মনে করো ভাঁজভুজ হয়ে কোনোভাবে কেটে গেল, হ্যাঁ। ইয়ান ক্যারেক্টারিস্টিক্স, ব্ল্যান্ড কম্পোজিশন। ব্ল্যান্ডের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে সিভিসি ফ্যাব্রিকের ক্ষেত্রে 60-40 এর ক্ষেত্রে, সিভিসির ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্ল্যান্ড কম্পোজিশনের ক্ষেত্রে এটা হয়ে থাকে। ওকে, ব্ল্যান্ড ম্যাটেরিয়াল। কাউন্ট, ইয়ান কাউন্ট বলা হচ্ছে উইথিন হেভি ফিলামেন্ট ডেনিয়ার কোর্সার হ্যাজ ফিউয়ার টেন্ডেন্সি টু পিলিং। টুইস্ট যদি কম হয়, মনে করো কম দিলা তাহলে লুজ থাকলো, সেই ক্ষেত্রে প্লাইং কতগুলো বলা আছে, প্লাই ইয়ার্ন উইথ সফট ডাবলিং টুইস্ট ইনক্রিজ প্লিং। যত প্লাই দিবা তত কি ফেব্রিকটা বা ইয়ার্নটা তত মোটা হবে, আর মোটা হলে কি সেখানে জায়গা বেশি হবে এবং সেটার এব্রো থেব্রোটা বেশি হবে যতগুলো প্লাই দিবা, তো সেই ক্ষেত্রে সেটা রাফ সারফেস হবে। রেগুলারিটি অফ দ্য ইয়ার্ন বলা হচ্ছে টেন্ডেন্সি অফ পিলিং ইজ গ্রেটার ইফ থিক অ্যান্ড থিন প্লেস আর প্রেজেন্ট। মনে করো কোথাও আমরা থিক প্লেস থিন প্লেস পড়েছি, যে কোথাও উঁচু কোথাও নিচু যদি এই অবস্থা হয় সেক্ষেত্রে হতে পারে। হেয়ারিনেস যদি থাকে সেই ক্ষেত্রে পিলিংটা বেশি হতে পারে। শর্ট ফাইবার তো আমরা পড়েছি যে শর্ট ফাইবার থাকলে। ওকে, এবার ফেব্রিক ক্যারেক্টারিস্টিক্সে আসি, যে ওয়েভ কিভাবে গঠন করা হচ্ছে, প্লেন নাকি টুইল কিভাবে, অর্থাৎ যত রাফ সারফেস থাকছে তখনই কিন্তু আমাদের আহ, ঘর্ষণটা বেশি হচ্ছে। নিটিং বলা হচ্ছে যে দ্য হায়ার ইন্টারলেসমেন্ট লোয়ার দ্য পিলিং, যদি টাইট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কম হচ্ছে, অর্থাৎ স্মুথ সারফেসটাকে ইনশিওর করতে হচ্ছে। ইন্টারসেকশন কতগুলা নিচ দিয়ে উপর দিয়ে ঢুকছে, ইনস এন্ড পিকস, ওয়াশ এন্ড কেয়ার কিভাবে করছি, ফ্রিকশনাল অ্যাভারশন ফোর্সেস। এই যে বিষয়গুলো আমরা যদি চিন্তা করি যে প্রত্যেকটা স্টেজে আমাদের কতগুলো ফ্যাক্টর আমরা এখানে আলোচনা করেছি। প্রথমত ফাইবার ক্যারেক্টারিস্টের কারণে হতে পারে। দ্বিতীয়ত আমরা দেখেছি সেটা হচ্ছে ইয়ান ফাইবার থেকে ইয়ান হবে, সো ইয়ান ক্যারেক্টারিস্টিক্স এর কারণে, এবং সর্বশেষ যেটা ইয়ান থেকে ফেব্রিক হবে সেই ফেব্রিক ক্যারেক্টারিস্টিক্স এর কারণেও। এছাড়াও ফার্দার প্রসেসিং যেমন কালারেশন, ফিনিশিং, তো সেই ক্ষেত্রেও ঘর্ষণের ফলে পিলিংটা হতে পারে। ওকে, আমরা মেথডস অফ পিলিং মেজারমেন্ট, আমরা এখানে তিনটা মেথড দেখতে পাচ্ছি। প্রথমত আইসিআই পিলিং বক্স বা আইসিআই মেথড, দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পাচ্ছি র্যান্ডম টাম্বলিং পিলিং টেস্টার এবং পিলি মার্টেন্ডেল অ্যাবারশন টেস্টার, আমরা গত ক্লাসে পড়েছি। তো আজকে যে দুটো দেখার বিষয় সেটা হচ্ছে আইসিআই পিলিং বক্স এবং র্যান্ডম পিলিং টেস্টার। তো এখানে কয়েকটা ছবি দেখতে পাচ্ছ তোমরা। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা আইসিআই পিলিং বক্সের একটা ছবি। তো এখানে দুটো এরকম একটাও থাকতে পারে বা এরকম দুটো থাকতে পারে। বলা হচ্ছে দিস ইনস্ট্রুমেন্ট মেজার দ্য পিলিং প্রপারলি অফ এ ফেব্রিক স্যাম্পল বাই কম্পারেটিভ স্টাডি। ইন দিস মেথড দ্য ফেব্রিক ইজ রাফড ফর এ প্রিডিটারমাইন্ড নাম্বার অফ সাইকেলস, অর্থাৎ সেটা হতে পারে 5000, 3000, 2000, and comparing the rough surface to the standard one, এবং সেটাকে তারপর রাফ সারফেসটাকে কি করবে একটা স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের সাথে অ্যানালাইসিস করে গ্রেডিংটা করবে। and some rating has given for the tested fabric এবং the peeling properties। তোমরা এটা যে বক্সটা এটা খোলা যায়, আমরা একটা ভিডিও দেখবো অবশ্যই। তো এই বক্সটার ভিতরের দিকে এরকম তোমরা শিরিষ কাগজ দেখেছো না সবাই, তো ভিতরেরটা মনে করো এরকম শিরিষ কাগজ দিয়ে আটকানো। তো এখন এই ফেব্রিকটা যদি এখানে পাইপে লাগানো আছে, এটা যদি এখানে ঘোরে বক্সটা, তাহলে কি পাইপগুলো কি হবে, বা স্যাম্পল যেগুলো একটা মাউন্টেড করা আছে সেগুলো কি হবে, সেগুলো ঘুরবে এবং একই সাথে ঘর্ষণ হবে, রোটেশন হবে। তো এরকম বক্সের 5000, 3000 ঘর্ষণের পর ফেব্রিক সারফেসের কি অবস্থা হবে সেটা দেখার জন্য আসলে সেটা দেখে তখন আমরা স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে এটার পিলিং টেস্ট করব। তো এখানে যে টিউবটা রয়েছে বা স্যাম্পলটা আমরা টেস্ট স্পেসিমেন বলবো, যে টেস্ট স্পেসিমেনটা প্রিপারেশন করা হয়েছে সেটা একটা পিভিসি পাইপের উপরে। তো পিভিসি পাইপের আমরা দেখতে পাচ্ছি যে আহ, আহ, এই যে উপরের দিকে লাগানো আছে এবং লাগিয়ে মাউন্টেন করে দেওয়া হয়েছে। তো এটা সাধারণত পলিইউরেথেন ট্যাপ হয়ে থাকে। ঠিক আছে, তো এটার স্পেসিফিকেশন আমরা দেখবো। তো তার আগে চলো একটু দেখে নেই আমাদের বাকি প্রসিডিউর গুলি। ওয়ার্কিং প্রসিডিউরটা কি? ওয়ার্কিং প্রসিডিউরটা হচ্ছে যে এই স্পেসিমেন, এটা তার স্ট্যান্ডার্ড আর কি, যেটা সাথে আমরা অ্যাক্সেস করব সেটা সম্পর্কে পড়ে যাচ্ছি। ওয়ার্কিং প্রিন্সিপলে দেখো এই স্পেসিমেন যেটা তৈরি করব আমরা 125 বাই 125 ইজ কাট ফ্রম এ ফেব্রিক টু ওয়ার্ক ফর টু ওয়েফট। আমরা 125 করে কেটে নিব। সুইচ ফেস টু ইনসাইড আউট, তারপর সেটাকে সেলাই করে দিব। কিভাবে সেলাই করে দিব দেখো, আমি যদি একটু আঁকানোর চেষ্টা করি বিষয়টা এরকম যে
প্রথমে একটা স্যাম্পল আমরা কেটে নিচ্ছি কতটুকু, এটা মনে করো 125 বাই 125, এটা স্কোয়ার ফেব্রিক। তো এই ফেব্রিকটাকে এই প্রান্ত এবং এই প্রান্ত একসাথে সেলাই করব। তাহলে সেলাই করলে কিরকম হবে, এরকম বিষয়টা হবে। আমি যদি আঁকাই, ওকে, তাহলে এখানে সেলাই এরকম বিষয়টা হবে। ওকে, তাহলে কি বলা হচ্ছে, স্টিচ ফেস টু ফেস এন্ড টার্ন ইনসাইড আউট, এবং এটাকে পরবর্তীতে কি উল্টিয়ে দিব, এই যেদিকে সেলাই করেছি সেটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে কিরকম হবে, এরকম হবে। ডান। এরপরে দ্য ফেব্রিক টিউব এন্ড দেন মাউন্টেড অন দা, এরপরে এখানে ফেব্রিকটা টিউবটা আমরা প্রবেশ করাবো, রাবার ফেব্রিক। তাহলে আমরা কি করছি, লুজ ইনসাইড ট্যাপ উইথ দ্য পিভিসি ট্যাপ, যে প্রান্তগুলি ফাঁকা থাকছে বাইরের দিকে সেটাকে আমরা পিভিসি ট্যাপ দিয়ে আটকিয়ে দিচ্ছি। অল দ্য ফোর স্যাম্পল আর দেন টাম্বলড টুগেদার ইন এ লেগ ক্রকলিং বক্স। কত বক্সের সাইজ, 999 ইঞ্চি, অ্যান্ড অ্যালার্ট ফর রিকোয়ার্ড রিভলিউশন অফ সাইকেল, যতগুলা দিতে চাই। Okay, the box is containing the tube, then rotated 6 rpm to 5 hours হয়, and usual revolution of this is 18,000, which takes 5 ঘন্টা লাগে সাধারণত এই হিসাব মতে। And the specimens are taken, removed from the rubber tap, and তারপর রাবার ট্যাপ থেকে খুলে ফেলা হয় এবং রোটেট করা হয়। তাহলে আমি যদি আগের স্লাইডে ফিরে যাই, যে আমার তাহলে স্যাম্পলটা যেটা প্রিপারেশন করলাম আমরা সেই টিউবটার উপরে, তাহলে সেটার সাইজটা সম্পর্কে যদি একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে, ওকে, তাহলে আমরা জানলাম কি, যে আমরা স্যাম্পল যেটা প্রিপারেশন করব এটা হচ্ছে কত সেন্টিমিটার, 125 সেন্টিমিটার। ওকে, তাহলে 125 সেন্টিমিটারকে আমরা ইয়ে করে সেলাই করছি, তো এখানে যতটুকু থাকে আর কি বাইরের দিকে সেটাকে মাউন্টেন করে দিব, বা পলিথিন টিউবটা যেটা সেটা। তো এখন এটার টেস্ট স্পেসিমেন প্রিপারেশন করে ফেললাম, করে ফেলার পর আমরা এই যে এইভাবে 4টা করে দিয়ে এরকম বক্সে এটাকে ঘোরাচ্ছি। কতক্ষণ ঘোরাচ্ছি সেটা আমরা পাশের ইয়েতে দেখলাম, আমাদের ওয়ার্কিং প্রসিডিউরে। ওকে, তারপর ঘোরানোর পর বের করার পর আমরা কি করব, গ্রেডিং করব। কিভাবে গ্রেডিং করব, আমাদের 1 2 3 4 5 রয়েছে, সেটা অনুসারে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবো, সারফেসটা যদি একটু লক্ষ্য করো সবাই, যে কোনোটাতে কি দেখা যাচ্ছে, যে রাবিং, প্রজেক্টিং বা ফাজি, যে নেপস গুলি 5-এ হয় নাই, 4-এ, 1-এ, 3-এ, 2-এ, 1-এ সবচেয়ে বেশি। এইভাবে গ্রেডিংটা করা হয়। তো আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আমাদের ইয়ের জন্য। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি 1 মিনিট সময় নিব তোমাদের কাছে। আমাদের পিলিং বক্সের একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাবো, যেটা এখনই আমরা দেখলাম। ওকে, সো আমরা যদি একটু দেখি, সবাই একটু দেখবো, এটা হচ্ছে সেই আইসিআই পিলিং বক্স। ওকে, তো সেটার টেস্ট প্রসিডিউরটা আমরা দেখব। এই প্রথমে বক্সটাকে আমরা ওপেন করতে পারবো, যে কোনো মেথডই সেটা হতে পারে, এই চাবির মাধ্যমে ওপেন করা যায়। এই আছে আমার পলিথিন টিউব বা পলিইউরেথেন টিউব। আমরা প্রথমে কি করছি, স্যাম্পল গুলোকে সেলাই করছি, সেলাই করার পর কি করছি, এটাকে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দেওয়ার পর এখানে ঢুকাচ্ছি। দেখো, আমাদের টিউবটাতে ইনসার্ট করছি, প্রবেশ করাচ্ছি। একশো 25 সেন্টিমিটার। স্যাম্পল প্রিপারেশন চলছে, এরকম 4টা টিউবে প্রবেশ করিয়ে দিলাম। এরপর এটাকে আমরা কি করছি, বক্সে দিচ্ছি। বক্সের ভিতরে দিয়ে আমরা প্রায় 18,000 রেভুলেশন দিব 5 ঘন্টায়। এখানে কম বেশি করতে পারবো তুমি, নো ম্যাটার। প্রতি বক্সে 4টা করে সাধারণত দিতে হয়, তো তুমি কমও দিতে পারো।
মেশিনটাকে ঠিক করে বসাবো, প্লেস করে, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট যেন হয়, উঁচু নিচু না হয়। আই সে পিলিং বক্স। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে টেস্টিং কন্ডিশন রেভুলেশন কতটুকু হবে। তো এটা তুমি 5000 দিতে পারো, 18000 দিতে পারো, অ্যাজ পার ইউর বায়ার রিকোয়ারমেন্টস অর ইউর টেস্টিং মেথড কন্ডিশন ইউ ক্যান। তো এখানে সিম্পলি একটা দেখাচ্ছে যে 30 বা 35 যেটা দিয়ে, ওকে, ধরে নিলাম 30। এভাবে তোমার সাইকেল গুলো কমপ্লিট করা হয়। তাহলে ভিতরে যে ইমারিক সারফেসটা রয়েছে সেটার সাথে যে টিউবটা রয়েছে, আমাদের ফেব্রিক মাউন্টেন টিউব, সেটা কি হচ্ছে, সেটা ঘর্ষণ হচ্ছে। ঘর্ষণ হওয়ার পর যখন আমার রেভুলেশন শেষ হয়ে যাবে, মেশিন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। শেষ, মেশিন বন্ধ হয়ে গেছে, যেহেতু আমরা 30টা দিয়েছি। তারপর সেটা বের করে আমরা কি করব, সেটা বের করে আমরা আমাদের অ্যাসেসমেন্টটা করব। তাহলে আমরা যদি আবার একটু প্রথমের দিকে যাই, আমাদের ভিডিওর প্রথমের দিকে কি বলছে, যে প্রথমে আমাদের এই যে স্যাম্পল গুলো প্রিপারেশন করতে হবে। আবার যদি একটু দেখি, স্যাম্পল গুলো প্রিপারেশন করতে হবে, সেজন্য স্যাম্পল প্রিপারেশনটা খুবই সহজ। তো মেশিন চেক আপ করেই নিলাম। এটা জাস্ট একটা হুক সিস্টেম, যে কোনো সিস্টেমই হতে পারে। ওকে, এই যে স্যাম্পলটা যেটা 125 সেলাই করছি, সেটাকে উল্টিয়ে আমরা পাইপে মাউন্ট করছি, তারপর এখানে দিয়ে সেটাকে অ্যাসেসমেন্ট করব। এই যে স্যাম্পলটা, ওকে, এই তো। সো এভাবে তারপর আমরা কি করছি, তারপর বের করছি স্যাম্পলটাকে, বের করার পর সেটাকে খুলছি, খুলে ফ্ল্যাট করছি, ফ্ল্যাট করার পর বা এরকম জিএসএম কাটাতে কেটে নিয়ে বা পুরো স্যাম্পলটাকে আমরা তারপর আমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটার সাথে অ্যাসেসমেন্ট করছি, যে এই সারফেস এবং এই সারফেস বা কোনটার সাথে আমার রাফ করা সারফেসটা মিলে বা পিলিং করা সারফেসটা মিলে। এই ছিল আমাদের পিলিং টেস্ট। ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে পিলিং টেস্ট করা হয়। ওকে, তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে র্যান্ডম টাম্বলিং পিলিং টেস্ট। তো সবচেয়ে বেশি ফ্যাক্টরিতে যেটা চলে সেটা হচ্ছে আইসিআই পিলিং বক্স, সেটা আমরা দেখলাম। ওকে, র্যান্ডম টাম্বলিং পিলিং টেস্টারটা সম্পর্কে আমরা একটু জানবো, যে র্যান্ডম টাম্বলিং পিলিং টেস্টার দিয়ে আমরা যেটা বুঝতেছি, যে মোশন, যে টাম্বলিং মোশনটা motion is produced by the tumbling specimen and cylindrical test method lined with the mildy abrasive material। আমার এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা ডাল ঘোটা দেখেছো না? ডাল ঘোটা, যখন ডাল ইয়ে করা হয়, ডালগুলোকে মারা যখন রান্না করে কড়াইতে বা পাতিলে দিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটা দেয়, তো সেখানেও কিন্তু এই রাবিং এর সৃষ্টি হয়। তো আমাদের যে র্যান্ডম টাম্বলিং টেস্টারটা, সেটা ঠিক সেরকমই অনেকটা। তো এই যে আমরা দেখতেছি প্রকোষ্ঠ কক্ষগুলো, সেই কক্ষগুলো সাধারণত ইমারি ক্লথ বা ফ্রিকশন অ্যাবারশন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, এবং সেখানে এই ফেব্রিকটা, যে ফেব্রিকটা টেস্ট করব সেটা দেওয়া হয়, এবং এখানে একটা ডাল ঘুটনির মতো দণ্ড রয়েছে, ঠিক এরকম। তো এটা যখন ঘুরে তখন কি ফেব্রিকটাও ঘুরে, এবং ফেব্রিকটাও কি হয়, রাফ হয়ে থাকে। To resemble the peel, those with actual wear, a small amount of cotton lint are added and 3 specimen 105 by 105 are cut, এই স্যাম্পল যেটা দিব, and cut and 45 degree to the ears of the sealed with the rubber adhesive at the sample of the cotton and lint and dumped into the test chamber, and certain time of the fabric sample are assessed, and the number of timing of the cycle depends on the type of fabric being tested on the relevant specification। তো এটার জন্য আমি তোমাদের আরেকটা ভিডিও দেখাতে চাই। সেই ভিডিওটার জন্য আমি একটু সময় নিব। সেটা হচ্ছে আমাদের আরেকটা ভিডিও র্যান্ডম টাম্বলিং টেস্টারের জন্য, তাহলে হোপফুলি বিষয়গুলো তোমরা ক্লিয়ার হবে। এখানে আমি র্যান্ডম টাম্বলিং টেস্টারটা দেখানোর চেষ্টা করছি।
টেস্ট এক্স এর একটা ভিডিও। আমরা ভিডিওতে যে মেশিনটা দেখতে পাচ্ছি স্যার সেটা আমাদের আমাদের কি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? হ্যাঁ র্যান্ডম টাম্বলিং টেস্টটা দেখো। তো এখানে প্রেসারটা ঠিক করে নিতে হয়, যে মেশিনের প্রেসার। ওকে, এখন স্যাম্পল গুলোকে যে কেটে নেওয়া হলো, আমাদের এই যে দেখো ডাল ঘুটনির মতো, এটা কিন্তু একটা শার্প সাইড যেখানে আসলে ঘর্ষণটা হবে। ওকে, লাগিয়ে দেওয়া হলো। কতগুলো রেভলিউশন দিব সেটা এখানে ঠিক করা হয়। মনে করো সাজ এক্সাম্পল দিলাম আর কি 3000 বা 2000, যতগুলো মন চায় আমরা যখন করব, কিন্তু বায়ার যখন চাইবে তখন তাদের বা কোনো প্রসিডিউর মেনটেন করে দিতে হবে। অনেকগুলো সেটিং, টাইম, আওয়ার, কতক্ষণ চলবে, কত টুক চলবে, সবগুলো এখানে সেট করা হয়। এই যে এটা কি চলতেছে, রেভলিউশন চলছে, ফেব্রিকটা রাব হচ্ছে ডাল ঘুটনির মতো। ফুলি দেখা যাচ্ছে। ওকে, যখন নির্দিষ্ট পরিমাণ সাইকেল শেষ হয়ে যাবে তখন মেশিন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। স্যাম্পলটাকে বের করে দেন আমরা অ্যাসেসমেন্টে চলে যাব আমাদের স্ট্যান্ডার্ড ধরে। ওকে, এটা ছিল আমাদের র্যান্ডম টাম্বলিং টেস্টটা। ওকে, আমরা যদি আরেকটু টেনে দেই, টেনে দিয়ে আরেকবার দেখি, তাহলে যেটা হচ্ছে যে স্যাম্পল গুলোকে ঢুকিয়ে জাস্ট এভাবে রাফটা হচ্ছে। হুম, হোপফুলি র্যান্ডম টাম্বলিং টেস্টটা ক্লিয়ার তোমাদের। আমরা যদি আবার ইয়েতে চলে যাই আমাদের, সো এই ছিল আমাদের র্যান্ডম টাম্বলিং পিলিং টেস্টটা, যেটাতে আমরা পিলিংটা টেস্ট করতে পারি এভাবে। তো সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আইসিআই পিলিং বক্স এবং মার্টেনডেন পিলিং। ওকে, এই ছিল আমাদের অ্যাসেসমেন্ট প্রসিডিউর। আমরা অ্যাসেসমেন্ট দেখেছি 1 থেকে 5, 5 খুব ভালো, 1 খুব খারাপ। এই হচ্ছে গ্রেডিং। তো 4, 3, 2, 1 এভাবেই চলছে। স্ট্যান্ডার্ড রয়েছে আমাদের, সেই স্ট্যান্ডার্ড থেকে করতে হয়। ওকে, নাও তাহলে এবার আমরা চলে আসি যে রিডাকশন অর মিনিমাইজিং দ্য পিলিং। আমরা সেই পিলিংটাকে কিভাবে মিনিমাইজ করতে পারি অথবা রিডাকশন করতে পারি সেটা আমরা একটু দেখি কিভাবে করতে পারি। তো প্রথমে আমাদের চিন্তা করতে হবে যেন রাফ রিংটা রাবিংটা কম হয়, দুটো সারফেসের ভিতরে ঘর্ষণটা কম হয়। যেমন সেটা আমরা যখন গায়ে পরবো সেই ক্ষেত্রে হতে পারে, বা অন্য কোনো ট্রান্সপোর্ট অথবা হ্যান্ডলিং অথবা ফেব্রিক প্রিপারেশন প্রসেসের সব ক্ষেত্রেই যেন আমাদের ইয়েটা কম হয়, ফ্রিকশনটা কম হয়। তাহলে কিন্তু ঘর্ষণটা যদি কম হয় তাহলে এটা কম হবে। যেমন রিডাকশন অর মেশি মিনিমাইজিং পিলিং বাই ইউজিং হাই টুইস্টেড ইয়ার্ন। হাই টুইস্ট যখন তুমি দিবা, মনে করো আহ, এরকম একটা ইয়ার্ন তুমি কম টুইস্ট আছে, তখন কি সেটা একটু খোলামেলা লুজ থাকবে। তো লুজ থাকলে সেক্ষেত্রে ঘর্ষণটা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যখন সেখানে কি হবে যে এটা একটু আরো একটু ইয়ে হবে, টাইট হবে, টাইট নিটেড হবে, তখন সেই ক্ষেত্রে খোলামেলা ভাবটা থাকবে না এবং সেটাকে সহজে আমরা ইয়ে করতে পারবো, মানে রাফ সারফেসের এরিয়াটা কমে যাবে। দ্য ব্রাশিং এন্ড ক্রপিং অফ দ্য ফেব্রিক সারফেস রিমুভ দ্য লুজ ফাইবার ইন। তো এই পিলিংটা কমানোর জন্য আমরা প্রথমে ফেব্রিককে পিলিং এর আগে বা ফেব্রিক তৈরির আগে আমরা ব্রাশিং অথবা ক্রপিং করতে পারি। ক্রপিংটা কি? ক্রপিংটা হচ্ছে যে এই ফেব্রিক সারফেসে যে ছোট ছোট প্রজেক্টিং ফাইবার গুলো আছে সেগুলোকে কেটে ফেলা, ব্লেড দিয়ে বা অন্য কোনো শার্প ইন্টের মাধ্যমে কেটে ফেলা। যেমন ঘাস কাটে না, মাঠের ঘাস কাটে একবারে প্লেন করে সেটাকে, অথবা আমরা ছেলেরা যারা দাড়ি শেভ করে অ্যাজ লাইক যে কেটে সেটাকে আমরা ক্রপিং বলছি। এবং সেই সাথে লুজ ফাইবার যেগুলো আছে সেগুলো যদি আমরা ইয়ে করি, চিরুনি দিয়ে আঁচড়াই বা এই ধরনের কোনো কিছু ব্রাশিং করি, ব্রাশ দিয়ে আঁচড়াই, তাহলে সেগুলো আসলে চলে যাবে। তো সেই ক্ষেত্রে এগুলো যদি চলে যায় সেই ক্ষেত্রে ফ্রিকশনটা অনেকটাই কম হবে এবং সেই সাথে আমাদের যে ফাজিনেস বল সৃষ্টির প্রক্রিয়া বা পিলিং সৃষ্টির প্রক্রিয়া সেটা ব্যাহত হবে।
বলা হচ্ছে ইউজিং সিঞ্জিং প্রসেস দ্য রিডিউস দ্য ইয়ান হেয়ারিনেস এন্ড লঙ্গার ফাইবার্স। তো আমরা সিঞ্জিং পড়ে এসেছি, যে গ্যাস সিঞ্জিং। তো আমরা যদি সিঞ্জিং ও করে থাকি তো সেই ক্ষেত্রেও কিন্তু প্রজেক্টিং ফাইবার বা হেয়ারি ফাইবারটা চলে যাবে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু এই সম্ভাবনাটা কমে যাচ্ছে। বাই ইউজিং অ্যান্টি পিলিং টেকনিক, আরো যে কোনো অ্যান্টি পিলিং টেকনিক হতে পারে। স্পেশাল কেমিক্যাল ট্রিটমেন্ট সাচ এস এডহেসিভ, অ্যান্টি রাবিং এজেন্ট, কিছু কেমিক্যাল রয়েছে, মনে করো এডহেসিভ মেরে দিলাম। এডহেসিভটা কি, যে এটার প্রজেক্টিং ফাইবার অল্প অল্প আছে, তো এর উপরে যখন এডহেসিভ মেরে দেওয়া হবে তো এই ফাইবার গুলো আর কখনোই উপরে উঠতে চাইবে না বা উপরে উঠতে পারবে না, আঠা যদি মেরে দিই আমরা। হ্যাঁ, এডহেসিভ যেটাকে বলা আছে, অথবা কিছু অ্যান্টি রাবিং এজেন্ট পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারি। বাই রিডিউসিং মাইগ্রেশন অফ দ্য ফাইবার মিন্স এয়ারজেট স্পিনিং প্রসেস। তো অবশ্যই আমাদের স্পিনিংটা ভালো হতে হবে। তো আমরা মাইগ্রেশন এয়ারজেট স্পিনিং এর ক্ষেত্রে আমরা ফাইবার মাইগ্রেশন টেক্সটাইল ফিজিক্স পড়েছি কিনা আমি জানি না, পড়েছি তোমরা পড়েছো কিনা। তো এই ফাইবার মাইগ্রেশনের সময় যখন তৈরি করা হয় ইয়ার্নগুলি, তখন আসলে ফাইবারটা মাইগ্রেট হয়। এই মাইগ্রেশন থেকে যদি আমরা মাইগ্রেশনটা কমাতে পারি তাহলে পিলিংটা কমবে। তারপরে যদি আমরা বলি আমাদের কি রয়েছে, যে স্পেশাল কেমিক্যাল ট্রিটমেন্ট সাচ এস এডহেসিভ, অ্যান্টি রাবিং এজেন্ট হলো রিডিউসিং মাইক্রো এয়ার জেট মাইগ্রেশনটা বাই ইনক্রিজিং ইন্টার ফাইবার ফ্রিকশন। ইন্টার ফাইবার অর্থাৎ ভিতরের ফাইবার গুলোর ভিতরে ফ্রিকশন হলে সেখানে কোহেশন ফোর্স ডেভেলপ করবে বেশি, তো সেই ক্ষেত্রে সাধারণত পিলিংটা হবে না। বাই ইনক্রিজিং দ্য লিনিয়ার ডেন্সিটি অফ দ্য ফাইবার, লিনিয়ার ডেন্সিটিটা বাড়ানো যেতে পারে। বা ইউজিং হাই নাম্বার অফ থ্রেডস পার ইউনিট লেন্থ, অর্থাৎ যদি আমরা প্রতি ইউনিটে অনেকগুলো, অর্থাৎ টাইট নিটিং বা টাইট উইভিং যেটাকে বলে, সেই ক্ষেত্রে হলেও কিন্তু পিলিংটা সাধারণত হবে না, বা এগুলো এভাবে মিনিমাইজ করা যায়। এই ছিল কিছু টেকনিক। এখন যদি আমরা বলি যে হাউ টু প্রিভেন্ট পিলস ক্লোজ ইন দ্য লন্ড্রি রুম, লন্ড্রিতে আমরা সাধারণত বাসা বাড়িতে যেভাবে লন্ড্রি করে থাকি সেটা কিভাবে কমানো যায়। তো সেক্ষেত্রে কিছু টেকনিক রয়েছে, সিম্পল টেকনিক, সেটা আমরা ইউজ করতে পারি। বলা হচ্ছে ফর ক্লোথস দ্যাট সাসপেক্ট উইল ইউজ দ্য ওয়াশার জেন্টাল সাইকেল। আমরা অনেক সময় বাসা বাড়িতে ধুই, অথবা গ্রামের দিকে যারা আমরা থাকি, তো আমাদের তো আর ওয়াশিং মেশিন নাই, আমরা একবারে কাপড়কে ভিজিয়ে এমন বাইরানো শুরু করি, ঠিক আছে, যে কাপড়ের 12টা বেজে যায়। সো এই যে বলা আছে ইউজ দ্য ওয়াশার জেন্টাল সাইকেল, তো আমাদের যে ওয়াশিং মেশিনে ইউজ করব সাইকেলটা হবে জেন্টাল, অর্থাৎ ঘুরছে আস্তে আস্তে, এপাশে 1 মিনিট পর ঘুরছে, অথবা এপাশে 1 মিনিট পর ঘুরছে, এরকম এরকম করলে কিন্তু আসলে হবে না। স্লোয়ার এজিটেশন এন্ড শর্টার ওয়াশ সাইকেল উইল প্রটেক্ট ইউর ক্লোথস। আমরা যদি অল্প সময় ধুই এবং সেই ক্ষেত্রে অল্প ঘুরাই মেশিনে, সেই ক্ষেত্রে কিন্তু আমার কাপড়টা বেঁচে যেতে পারে বা ফল ফর্ম হবে না। তো বাসা বাড়িতে যেটা হয় যে কি, আমরা গ্রামে দেখেছি যে কাপড়কে একবার সাবান লাগিয়ে পিডির উপরে বা সিমেন্টের উপরে সেই ইয়ে করা হয়। সো এই ধরনের কাজ করলে কিন্তু ফিলিংটা আসলে বেড়ে যাবে, বিকজ যত ঘর্ষণটা হবে সারফেসের সাথে ততই কিন্তু বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। Before washing any garments and hand air washer, the turn the garments inside and prevents the excessive abrasion for surface from the fabric clothes, zippers, etc. বলা হচ্ছে কি, আমরা যে যখন গার্মেন্টস কে ধুবো, প্যান্ট শার্ট অনেক কিছু, তখন আমাদের জিপার বা যেগুলো বোতাম সেগুলো সাধারণত নিচের দিকে রাখতে হয় বা ইনসাইডে রাখতে হয়, নাহলে কি সেগুলোর সাথেও কিন্তু সাধারণত ঘর্ষণটা বেশি হয়, প্যান্টের হুক বা এগুলো। বিফোর ওয়াশিং, যে হ্যান্ড ইন ওয়াশার বলা হচ্ছে শর্টস ক্লোথেস। তো বিভিন্ন আমাদের একটা অভ্যাস আছে যে বিশেষ করে ব্যাচেলরদের, সব কাপড়, সব রঙের কাপড়, সব রকমের কাপড় একসাথে ভিজিয়ে সেটাকে ধুয়ে ফেলি। কিন্তু বলা হচ্ছে যে শর্ট আউট করতে হবে যে কোন কাপড়ের সাথে কোনটার, যেমন কোন জিন্সের সাথে যদি তুমি কি করো যে একটা সিম্পল সিঙ্গেল জার্সি ফেব্রিক দাও, সেক্ষেত্রে কি জিন্সের সাথে সেই ফেব্রিকটার ঘর্ষণ হবে ওয়াশিং মেশিনে, সেক্ষেত্রেও কিন্তু ফিল ফর্ম করতে পারে। সো অ্যাভয়েড ওয়াশিং লিন্ট প্রডিউসিং ফেব্রিক লাইক টেরি ক্লোথস, যেমন আমরা শীতকালে যেগুলো ভেলভেট বা টেরি ফেব্রিক, সেগুলোর সাথে যদি আবার অন্য ধরনের কোনো ইউজ করি, সেই ক্ষেত্রে সমস্যা, যেমন সেখানে ব্রকন পলিস্টার অথবা ইত্যাদি থাকতে পারে। বিষয়টা হচ্ছে যে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কি কি কাপড় একসাথে দিচ্ছি, সে দুটোর ভিতরে আবার কোনো ঘর্ষণ হচ্ছে কিনা। তো এভাবেও কিন্তু আমরা আমাদের যে পিলিংটা সেটাকে কমাতে পারি। তারপর বলা হচ্ছে ডু নট ওভারলোড দ্য ওয়াশার। আমরা যখন ওয়াশিং মেশিনটাকে ওভারলোড দিব তখন সেটা আসলে কি হবে, মেশিনের সাথে বা ওয়াশিং মেশিনের সারফেসের সাথেও কিন্তু তার ঘর্ষণ হবে। স্কিপ হার্শ ক্লিনার্স এন্ড ড্যামেজিং ব্লিচিং। কিছু হার্শ ক্লিনার পাওয়া যায় এবং সেই সাথে কিছু ব্লিচ আছে যারা প্রচুর পরিমাণে শক্তিশালী, এগুলো ইউজ করা যাবে না, বিশেষ করে যেমন আমরা সার্ফ এক্সেল ইউজ করি বা এই ধরনের, এরা কিন্তু প্রচুর হার্ড। স্কিপ হার্শ ক্লিনার্স এন্ড ড্যামেজিং, সফট কিছু ইউজ করতে হবে। চুজ লন্ড্রি ডিটারজেন্ট
দ্যাট কন্টেইনস এনজাইম সেলুলোজ, এটা করতে পারলে খুবই ভালো হয়। আমরা জানি যে বায়োপলিশিং করলে যদি আমরা করি তাহলে কি প্রজেক্টিং যে ফাইবার, শর্ট ফাইবার, সেগুলোকে খেয়ে ফেলবে। তো সেই ক্ষেত্রে পিল ফর্মেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। Add commercial fabric softener in rinse cycle and ingredients of the soft coat and of the fabric so that abrasion is lessened. আমরা ঘর্ষণ কমানোর জন্য সাধারণত সফেনার ইউজ করতে পারি। তো সফেনার ইউজ করলে সাধারণত কি ফেব্রিকের সাথে মেশিনের যে ঘর্ষণ সেটা কমে যাবে। অ্যাভয়েড দ্য ড্রাই ক্লিনার্স, আমরা সাধারণত ড্রাই ক্লিনসার কাপড় শুকাই যে ভিজা কাপড়টা দিয়ে আমরা কি করছি, মেশিন অন করে দিচ্ছি, তো মেশিন ঘুরছে টেম্পারেচারে, তো সেই ক্ষেত্রে কিন্তু ঘর্ষণটা বেশি হচ্ছে। তো আমরা যদি সেটাকে হ্যাঙ্গিং করি অথবা লাইন ড্রাই করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না। তো সেই ধরনের অর্থাৎ ঘর্ষণ হয় না এমন কোনো পদ্ধতিতে শুকাতে হবে। তো এই যে পদ্ধতিগুলো ইউজ করে আমরা বাসা বাড়িতে আসলে আমাদের অ্যাবর্শনটা কমাতে পারি, ঘর্ষণটা কমাতে পারি, পিলিংটা কমাতে পারি। ওকে, তো এখন একজন বস্ত্র প্রকৌশলী হিসেবে তোমাকে বলা হলো যে তুমি কি ধরনের তাহলে কাপড় নিবা যেটা পিল ফর্ম করবে না, বা কোন কোন ক্রাইটেরিয়া বা কোন কোন বিষয়গুলো তুমি মাথায় নিয়ে আসবে। তো সেটা যদি আমরা বলি যে হাউ টু সিলেক্ট ক্লোথস দ্যাট উইল নট পিল, কি কি ক্রাইটেরিয়া রয়েছে যেটা আমরা ইউজ করব সেটা পিল ফর্মেশন করবে না, সেটা যদি আমরা একটু দেখি তাহলে কি বলা হচ্ছে যে ফেব্রিক দ্যাট নট ব্লেন্ডস, কি অ্যাভয়েড ফেব্রিক্স দ্যাট আর ফাইবার আর ব্ল্যান্ডস, আমরা কোনো ধরনের ব্ল্যান্ডস ফেব্রিক ইউজ করব না। ব্ল্যান্ড কি, যেমন পলিস্টার, কটন, এগুলো একসাথে। নিটেড or woven fabrics that combine different types of threads, especially those combined in natural and synthetic, more like to peel, and check the label before the your purchase item. হুম, তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে যে পিল যেন ফর্ম না করে, সেজন্য আমরা কি করব, যে ফেব্রিকটা কিনবো সেটার আমরা কি করব যে এটা ব্ল্যান্ড কিনা সেটা দেখে নিব। যদি ব্ল্যান্ড হয় সেই ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ফাইবার টাইপস থাকার কারণে তাদের ভিতরে কোহেশন ফোর্সটা সেভাবে হয় না এবং এলোমেলো থাকে, এবং বাইরে তার ফলে ঘর্ষণটা বেশি হয়ে থাকে। দ্বিতীয়ত, চুজ ওভেন ফেব্রিক ওভার নিটস, এন্ড ওভেন ফেব্রিক পিলস লেস দ্যান নিট ফেব্রিক্স অফকোর্স। তো আমরা ওভেন এবং নিটের কম্পারিজন যদি করি তাহলে নিট ফেব্রিকে পিল ফরমেশনটা বেশি হয়, যেটা ওভেন ফেব্রিকে। তো যেখানে ওভেন দিয়ে চলে সেখানে নিট অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। নেক্সট, এই দুটো ট্রিক্স মাথায় রাখা যেতে পারে, বা প্রথমটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে। তো যদি হাওয়া পিল ফর্ম করেই ফেলে তাহলে সেটাকে কিভাবে রিমুভ করা যেতে পারে। বলা হচ্ছে one of the most effective ways to remove peel, it is used to fabric comb or ব্যাটারি অপারেটেড পিল অ্যান্ড ফাস্ট রিমুভার দ্যাট শার্পস দ্য পিল, অর্থাৎ কেটে ফেলতে বলছে যে ফ্রম দ্য সারফেস অফ দ্য গার্মেন্টস এন্ড দ্যাট উইল দ্য নটেড ফাইবারস অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস অফ দ্য ফেব্রিক। বিশেষ করে শীতকালে যে সোয়েটার গুলো আছে না, সোয়েটার গুলো যখন আমরা পরি একটু কম দামি যদি হয়ে থাকে, তো তাদের গায়ে কিন্তু এই ধরনের পিলটা ফর্মেশন করে। তো তখন আমরা সাধারণত হাত দিয়ে তুলে ফেলি অথবা যদি ব্লেড দিয়ে কেটে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু চলে যেতে পারে। ওকে, তো টেস্ট স্ট্যান্ডার্ড, আমাদের পিল ফরমেশনের জন্য কিছু টেস্ট স্ট্যান্ডার্ড রয়েছে বা টেস্ট স্ট্যান্ডার্ড মেথড প্রসিডিউর রয়েছে, সেটার কিছু নাম্বার রয়েছে, যেমন আইএসও 12945 1 2000, যেটাকে ডিটারমিনেশন অফ ফেব্রিক পার্সেন্টেজ অফ দ্য সারফেস ফিজিং এন্ড পিলিং বক্স মেথড। একইভাবে আমেরিকান কিছু স্ট্যান্ডার্ড রয়েছে, যেগুলো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। তো বায়ার যখন চায় সাধারণত এই স্ট্যান্ডার্ড গুলো উল্লেখ করে দেয়, বলে যে এইভাবে আমারটা টেস্ট করে দেন। ওকে, তো সর্বশেষ আমরা যদি বলি আরো কিছু স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে এই। তো এখানে কিছু ছবি দেওয়া আছে যেটার মাধ্যমে আসলে আমরা আমাদের পিলিংটাকে, আমাদের ফেব্রিক গুলোকে বাঁচাতে পারি, যেমন জেন্টেল সাইকেল, টার্ন ক্লথ, উল্টিয়ে কাপড় ধুইতে হবে, শর্ট ক্লোথিং, ঠিক আছে, ডন্ট ওভারলোড, শার্প হাস্কি লিনিং ইউজ করা যাবে না, সফেনার, সকল ফেব্রিক একসাথে করা যাবে না, ড্রায়ার করে ইউজ করা যাবে না। তো এই ছিল আজকে আমাদের লেকচার। তো আমরা যদি প্রথম থেকে লেকচারটা একটু রিভিউ করি তাহলে যেটা দাঁড়ায়, গত ক্লাসে আমরা পড়েছিলাম, আমাদের হাতে সময় কম, 1 মিনিট 50 সেকেন্ডের মতো রয়েছে। তো সেখানে আমরা একটু শেষ করব প্রথম থেকেই, যে প্রথমে আমাদের যে অ্যাবারশন এবং পিলিংটা ছিল, যে পিলিং বলতে যেটা বোঝাচ্ছে, বা অ্যাবারশন ঘর্ষণের ফলে যে ড্যামেজটা হচ্ছে সেটাকে বলছি। তো সেই ড্যামেজের ভিতরে একটা হচ্ছে ড্যামেজ পিলিং, তো সাধারণত ফ্রিকশনের কারণে হয়ে থাকে। আমরা জানি দুটো সারফেসের ভিতরে ঘর্ষণ হলে, আচ্ছা সেটাই অ্যাবারশন এবং পিলিং। কেন হচ্ছে সেটা, লুজ ফাইবার এবং ফাজিনেস ফর্ম করছে আমরা দেখতে পাচ্ছি। কি কি মাধ্যমে হতে পারে, যে ফ্ল্যাট গ্রাইন্ডিং, কার্ভ গ্রাইন্ডিং, ইডস গ্রাইন্ডিং, রোলিং গ্রাইন্ডিং, সুইঙ্গিং, এক্সেট্রা।
ফ্যাক্টরস কি কি, যে ফাইবার টাইপস, ফাইবার প্রপার্টিজ, ইয়ান টুইস্ট, ফেব্রিক স্ট্রাকচার, জাজমেন্ট আমরা কতগুলো মেথডে করতে পারি, এভারশন টেস্ট ইনস্ট্রুমেন্ট আমরা দেখেছি, মার্টেনডেন এভারশন টেস্টার, অসিলেটর, ইউনিভার্সাল ওয়্যার টেস্টার, টিয়ার টেস্টার, টেসেলেটর এক্সেট্রা। মার্টেনডেন পিলিং সম্পর্কে আমরা জেনেছি যে জাতার মতো, ঠিক আছে, এখানে 6টা ইয়ে 5টা 10টা বা 8টা যে চেম্বার থাকতে পারে, সেখানে ফেব্রিক সেট করে করতে পারি। এটা একটা তার লুক, যেটা বিশেষ করে টিউবওয়েলের মতো ফেব্রিক স্যাম্পলটাকে এখানে লাগানো হয় ব্যাকিং ক্লথ দিয়ে, তারপর সেটাকে রাফ করা হয়। তো সেটা রাবিং আমাদের ছিল, সেটার সাইকেল আমরা বের করে ওয়েট লস বের করতে পারি। অনেকগুলো প্যারামিটারে আসলে রাবিংটাকে এভারশনটাকে টেস্ট করা যায়, তার ভিতরে পিলিংও কিন্তু একটা। ওকে, কনসিডার ফ্যাক্টরস। তারপরে আজকে যেটা বললাম সেটা হচ্ছে যে ফ্যাক্টরস পিলিং গুলি কি কি, তারপর সেই পিলিং টেস্টটা আমরা কিভাবে করব, যে 3টা মেথডে করা যেতে পারে। তো আইসিআই পিলিং বক্স এবং র্যান্ডম পিলিং টেস্টার আমরা দেখেছি। আইসিআই পিলিং বক্সটাই সবচেয়ে মোস্ট ইউজ করা হয়। এটাকে পিলিং করে বের করে নিয়ে আমরা ফেব্রিক স্ট্যান্ডার্ডের সাথে আমাদের কি মিলাই যে আসলে হচ্ছে কিনা। এরপরে আমরা দেখেছি র্যান্ডম টাম্বলিং টেস্টার। র্যান্ডম টাম্বলিং টেস্টারে তো আমরা কি, এটা ডাল ঘুটনির মতো প্রসিডিউরটা আসলে